দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আজ 6ই জুলাই শুক্রবার জানাবো আজকের বাছাই করা তাজা 10টি খবর। শুরুতেই হেডলাইন্স। সংসদে মিথ্যা ভাষণের অভিযোগ, এবার মোদির বিরুদ্ধে নালিশ কংগ্রেসের। স্পিকারের কাছে 2 তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ, অসাংবিধানিক রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বোস। বিশেষ অধিবেশন সংক্রান্ত কোনো খবর নেই, এ রাজ্যে বিরোধী দলনেতাকে গুরুত্ব দেওয়া হয় না, মন্তব্য শুভেন্দু। গর্বে তার শিমুলিয়াতে বিজেপি থেকে তৃণমূলে যোগদান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মামলার হাইকোর্টে শুনানি 10ই জুলাই। এভাবে থাকতে পারবো না, টাটা বাই বাই। রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ, বিস্ফোরক বিজেপি নেতা। এবার আদালতের নির্দেশে ভাঙা হলো তৃণমূলের অফিস, জোর চাঞ্চল্য রাজ্যে। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সরব কংগ্রেস। যুক্তি ও তথ্য প্রমাণ দিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে তারা। দুজনেই রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে মিথ্যা ও অর্ধসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ শতাব্দী প্রাচীন দলের। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় জবাব দিতে গিয়ে লোকসভায় কংগ্রেসের ভোট প্রাপ্তি নিয়ে মোদী মিথ্যা তথ্য দেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী বলেন 16টি রাজ্যে কংগ্রেসের ভোট প্রাপ্তির হার কমেছে। পাল্টা অধ্যক্ষকে দেওয়া চিঠিতে কংগ্রেসের তরফে দাবি করা হয় প্রধানমন্ত্রী 16টি রাজ্যে কংগ্রেসের ভোট কমেছে বলে উল্লেখ করেছেন। তার মধ্যে হরিয়ানা, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা ও কর্ণাটকে ভোটের হার বেড়েছে বলে দাবি। এছাড়াও কংগ্রেসের শাসনকালে সেনাকে বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হতো না বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছেন তাও মিথ্যা। কারণ কংগ্রেসের আমলে বুলেট প্রুফ জ্যাকেট হয়তো কম ছিল, কিন্তু দেওয়া হতো। এমনকি পুলিশকেও বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হতো। মুম্বাইয়ে জঙ্গি হানা তার প্রমাণ। কংগ্রেসের সময় দেশে কোনো যুদ্ধ বিমান ছিল না বলে প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন। কংগ্রেসের যুক্তি, সে সময় মিগ 29, মিরাজ 2000, জাগুয়ার ও SU-30 যুদ্ধ বিমান সেনার কাছে ছিল। এছাড়াও ভারতের হাতে পরমাণু বোমা বহনকারী অগ্নি, পৃথ্বী, আকাশ, নাগ ও ত্রিশূলের মতো মিসাইল ছিল। প্রধানমন্ত্রী একদিনের জন্য ছুটি নেননি বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কংগ্রেসের খোঁচা, প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী কি একদিনও ছুটি নেননি? তাহলে সারাদিন ধরে প্রচার চালালেন কি করে? স্পিকারের কাছে তৃণমূলের 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেহাত হোসেনের শপথ গ্রহণ অসাংবিধানিক পদক্ষেপ, এমনটা জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন রাজ্যপাল CV আনন্দ বোস। গতকালই রাজভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সদ্য নির্বাচিত 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু শুক্রবার ডেপুটি স্পিকারের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি। ফলে তার অনুরোধে স্পিকার 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। কিন্তু রাজ্যপালের নির্দেশিকা না মেনে স্পিকার শপথ বাক্য পাঠ করানোয় প্রশ্ন ওঠে। এবার রাজ্যপাল এই শপথ গ্রহণকে অসাংবিধানিক তকমা দিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লেখায় শপথ জটিলতা আরো বাড়ল বলেই মনে করা হচ্ছে। এদিন 2 বিধায়কের শপথ গ্রহণ শেষ হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই রাজভবনের এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য জানিয়ে দেন রাজ্যপাল বোস। রাজ্যপাল বলেন স্পিকারের সংবিধান অমান্য করা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। যদিও সায়ন্তিকা রেয়াতকে শপথ বাক্য পাঠ করানো নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রুলস অফ বিজনেসের 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর ধারায় স্মরণ নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যেহেতু বিধানসভা চালু রয়েছে তাই রাজ্যপালের চিঠি মান্যতা পায়নি। কিন্তু রাজ্যপাল সব যুক্তি খারিজ করে জানিয়ে দিয়েছেন সংবিধান সমস্ত রকম নিয়মের ঊর্ধ্বে। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। শুক্রবার বিধানসভায় জরুরি অধিবেশনের ডাক দিয়েছে রাজ্য সরকার, কিন্তু এই অধিবেশন সংক্রান্ত কোনো খবরই নাকি পাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বৃহস্পতিবার বলেন বিধানসভায় জরুরি অধিবেশন হবে আর এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি বিধানসভার বিরোধী দলনেতা, আমাকেই কিছু জানানো হয়নি। অন্যান্য রাজ্যে বিরোধী দলনেতাকে সৌজন্য বার্তা দেন স্পিকার বা চিফ হুইপের মাধ্যমে, কিন্তু এখানে সেসব হয় না। কেন এখানে এরকম হচ্ছে তার নবান্ন 14 তলায় যিনি বসে আছেন তিনিই জানেন। স্পিকার মুখ্যমন্ত্রীর ইশারায় অধিবেশন চালাচ্ছে, এটা একেবারেই অবৈধ, গণতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়বে। এখন যদি আমাদের ডাকে তাহলে অনেকেই আসতে পারবেন না, কারণ সকলেই নিজেদের কেন্দ্রে রয়েছেন, ওদের কাছে চার্টার ফ্লাইট আছে, আমাদের কাছে তো তা নেই। ফের বিজেপির ভাঙন। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের 3 নম্বর বড়মুড়া অঞ্চলের শিমুলিয়া এলাকায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো 60টি পরিবার, এমনই দাবি তৃণমূলের। বুধবার সন্ধ্যায় নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি হাবিবুল শেখ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য জুড়ে বিজেপির ভাঙন অব্যাহত। এদিন ব্লক সভাপতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তারা তৃণমূলে যোগদান করেছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন আগামী দিনে বিধানসভা এলাকায় বহু বড় বিজেপি নেতা তৃণমূলে যোগদান করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস মামলা করেছে। সেই দায়ের করা মানহানি মামলার শুনানি আগামী 10ই জুলাই হবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। মামলাটি শুনানির তালিকায় এদিন ছিল না। রাজ্যপালের আইনজীবী বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তারপরেই বিচারপতি মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল জানা গিয়েছে আরও 3 নাম যুক্ত হয়েছে রাজ্যপালের দায়ের করা মামলায়। তৃণমূলের 2 সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেনের নাম রয়েছে। এছাড়া তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালের তরফে। বুধবারই মামলা বিচারপতি রাওয়ের বেঞ্চে উঠেছিল। সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। তারই জেরে ওই মানহানির মামলা দায়ের করেছিলেন রাজ্যপাল। 2 বিধায়ক ও কুণাল ঘোষ আদালতে ক্যাভিয়েট দখল করেছেন। রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত রাজ্যপাল তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যপাল। মানহানি হয়েছে তার, একথাও রাজ্যপাল মনে করছেন। অন্যদিকে তৃণমূলও ধারাবাহিকভাবে রাজ্যপালকে আক্রমণ করে চলেছে। গত 1 সপ্তাহে সেই আক্রমণ বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মামলার শুনানিতে কি হয় সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল আদালতে মামলা, রাজ্যের ইতিহাসে এমন ঘটনা প্রথম, একথা জানাচ্ছেন রাজনৈতিক মহল। সংঘাত এতদূর আগে পর্যন্ত কখনোই যায়নি, একথাও বলা হচ্ছে। একে একে সব পরিচয় হারিয়েছেন। কম সময়ে রাজনীতিতে উত্থানের মতোই অল্প সময়ের মধ্যে সর্বহারা বিজেপি নেতা দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে সর্বশেষ পরিচিতি, সাংসদ তকমাও হারানোর পরে দলের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত তার পরবর্তী দায়িত্ব সম্পর্কে কোনো কথা বলেননি। অতঃপর দিলীপ জানিয়ে দিলেন তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য তৈরি। শুক্রবার আনন্দবাজার অনলাইনকে দিলীপ বলেন, আমি এভাবে থাকতে পারবো না। আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব। দলে পদহীন দিলীপের গুরুত্ব যে কমতে চলেছে তার ইঙ্গিত আগেই পেয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের পরে একটি বারের জন্যই গিয়েছিলেন দলের নতুন রাজ্য দপ্তরে। কোর কমিটির বৈঠকের দিন সল্টলেক অফিসে শেষবার পা রাখার পরের দিনই তিনি রাজ্য সফরে বেরিয়ে পড়েন। দলের কোনো নির্দেশ না থাকলেও তিনি স্বাধীনভাবে বিভিন্ন জেলায় যান। বিজেপির পুরনো নেতা কর্মীদের সঙ্গে দেখা করেন। কলকাতায় ফিরে আসার পরেও তার সঙ্গে রাজ্য দলের পক্ষে কেউ যোগাযোগ করেনি বলেই জানিয়েছেন দিলীপের অনুগামীরা। আর দিলীপ বলছেন, আমি অন্য কারো মতো প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারবো না। যতক্ষণ দলে রয়েছি ততক্ষণ কাজ করে গেলেও একটা সময়ের পরে তো সিদ্ধান্ত নিতেই হবে। রাজনীতি ছাড়াও সমাজের অনেক কাজ রয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত তিনি কবে ঘোষণা করবেন? দিলীপ বলেন, আরো কিছুদিন অপেক্ষা করব। দলের পক্ষে কিছু জানানো হয় কিনা তার অপেক্ষায় রয়েছি, তবে কাজ করে যাচ্ছি। আজও আমার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে, তবে অপেক্ষার তো একটা সীমা থাকে। দিলীপ যে রাজনীতি ছেড়ে অন্য কাজে যেতে পারেন তা ঘনিষ্ঠ মহলে আগেই বলেছেন। তবে এবার তার মূল সংগঠন RSS কেও সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। দিলীপ বলছেন, যাদের বলা দরকার তাদের বলেছি। আমি এভাবে কাজ করতে পারবো না। আমায় অন্য সংগঠনের দায়িত্ব দিলে সেখানে যেতে পারি, না হলে আমি নিজেই ঠিক করে নেব কোন ধরনের কাজ করা যায়। বসে থাকতে পারবো না। খুব তাড়াতাড়ি কি সিদ্ধান্ত ঘোষণা? দিলীপ বলেন, সবকিছু ঘোষণা করে করতে হয় না। ভালো কাজ হলে আপনার থেকেই সবাই বুঝতে পারে। তবে এখন দলের কেন্দ্রীয় নেতৃত্ব রদবদলের সম্ভাবনা, রাজ্যেও কিছু পরিবর্তন হতে পারে, সেটা দেখার পরেই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের কাজ চলছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসও যদি রাস্তার মধ্যে থাকে তাহলেও তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আর এবার তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তবে প্রশাসনের নির্দেশে নয়, একেবারে আদালতের নির্দেশে এই কাজ করলো প্রশাসন। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই ওল্ড মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস হয়েছে, এই অভিযোগ তোলেন এক ব্যক্তি। আর তারপরেই তিনি গোটা ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। আর তার পরিপ্রেক্ষিতে এবার আদালতের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে তৃণমূলের সেই পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে ফেলার নির্দেশ আসতেই সেই কাজে হাত লাগিয়েছে প্রশাসন। স্বাভাবিকভাবেই আইন যে সকলের জন্য সমান এবং এইভাবে সরকারি জমি দখল করে যে তৃণমূল নিজেদের পার্টি অফিস করতে পারে না তা আদালতের এই পদক্ষেপেই স্পষ্ট হয়ে গেল। সংবাদ এখনকার মতো শেষ হলো।